কলকাতার এই সেই বাড়ি। 1863 সালের 12 জানুয়ারি এখানেই জন্মেছিলেন স্বামী বিবেকানন্দ। প্রায় 300 বছর আগে বাড়িটি তৈরি করেন স্বামীজির ঠাকুরদা রামমোহন দত্ত। সেই সময় বাড়ির সামনে ছিল সুন্দর বাগান, চারিদিকে খোলা জায়গা। এখন বাড়ির দুদিকে বড় রাস্তা, একদিকে সরু গলি। এই বাড়ির ঠিকানা আগে গৌরমোহন মুখার্জি স্ট্রিটে থাকলেও এখন তা পরিবর্তন হয়েছে 105 নম্বর বিবেকানন্দ রোডে। 1884 খ্রিস্টাব্দে বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত মারা যান। সেই সময় বিবেকানন্দের কাকিমাও তাদের বাড়িতে থাকতেন। বিশ্বনাথ দত্তের মৃত্যুর পর বাড়ির সম্পূর্ণ অধিকার দাবি করেন তিনি। বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী এবং তার পরিবারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ আইনি লড়াই পৌঁছায় উচ্চ আদালতে। এই মামলায় বিবেকানন্দ জয়ী হন, তবে উচ্চতর আদালতে পুনর্বিচারের জন্য মামলাটি আবার দায়ের করা হয়। ফের উচ্চতর আদালতে মামলাটি অনেক দিন ধরে চলে। 1902 খ্রিস্টাব্দে বিবেকানন্দের মৃত্যুর কিছুদিন আগে মামলাটি শেষ হয়। মামলাটিতে বিবেকানন্দ জয়ী হলেও সময়ের সাথে সাথে বিবেকানন্দের পৈতৃক জন্মভূমি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। 1962 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন সম্পত্তিটি অধিগ্রহণ করে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেয়। 1999 সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় রামকৃষ্ণ মিশন জমি ও পার্শ্ববর্তী স্থানটি অধিগ্রহণ করে। প্রকল্প রূপায়ণের জন্য একটি কমিটিও গঠিত হয়। কমিটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও সাধারণের দান থেকে 10 কোটি টাকা জোগাড় করে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারি দান করেছিল 9,90,00,000 টাকা। 18 শতকের ব্যবহৃত মালপত্র দিয়েই স্বামীজির পৈতৃক বাড়িতে 2004 সালে মিউজিয়ামটি গড়ে ওঠে। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই চোখে পড়বে সপ্ত ঋষির ছবি। এখানে শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণদেবের আবির্ভাব চিত্রের দেখা মেলে। এটি ছিল দত্ত পরিবারের অভ্যর্থনা হল। বাইরের কোনো অতিথি আসলে অভ্যর্থনা জানানো হতো এই কক্ষে। কাঠের আলমারিতে এখনও বিশ্বনাথ দত্তের ব্যবহৃত আইনের বই, টাইপরাইটার সংরক্ষণ করে রাখা আছে। ঠিক তার পাশের ঘরের দেওয়ালে রয়েছে পূর্বের কলকাতা ও এখনকার কলকাতার ছবি এবং দত্ত পরিবারের বংশপঞ্জি। এটি ছিল স্বামীজির শয়নকক্ষ। তার ব্যবহৃত খাট, বিছানা, আলমারি এবং ঘড়িটিও সংরক্ষণ করে রাখা আছে এই কক্ষতে। স্বামীজির জন্য এই ঘরটিতে বসেই স্বামীজির মাতা ভুবনেশ্বরী দেবী বীরেশ্বর শিবের কাছে প্রার্থনা করতেন। ঠিক পাশের সিঁড়ি দিয়ে নামলেই স্বামী বিবেকানন্দের ঠাকুরদা ভাইবোন সহ দত্ত পরিবারের ব্যবহৃত সব কক্ষ, ঠাকুর দালান সংলগ্ন উঠোন, দত্ত পরিবারের ব্যবহৃত সবকিছুই দেখতে পাওয়া যায়। ঠিক এইখানে দেখতে পাওয়া যায় স্বামী বিবেকানন্দের শৈশব ও কৈশোরের বেশ কিছু উল্লেখযোগ্য ছবি। স্বামীজি ছিলেন সঙ্গীত অনুরাগী। তার ব্যবহৃত সঙ্গীত যন্ত্রাংশ এখনও সংরক্ষণ করে রাখা আছে এই ঘরটিতে। স্বামীজির ব্যবহৃত কোট ও বইপত্র রাখা আছে এই ঘরটিতে। এই ঘরটিতে বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী থাকতেন। আর এটি ছিল স্বামীজির পিতা বিশ্বনাথ দত্তের ঘর। এই ঘরটিতে স্বামীজির 2 ভাই মহেন্দ্রলাল দত্ত ও ভূপেন্দ্রনাথ দত্ত পাকাপাকিভাবে থাকতেন বলেই জানা যায়। ভারতের প্রাচীন ধর্ম থেকে দর্শন, ইতিহাস পাঠ কিংবা সমাজবিজ্ঞান সকল ক্ষেত্রে বিবেকানন্দের ছিল অবাধ জ্ঞান। স্বামীজি বলতেন, ধর্মীয় সহিষ্ণুতা এবং পাশ্চাত্যের অগ্রগতির সঙ্গে ভারতের আধ্যাত্মিক সমন্বয় ঘটানো প্রয়োজন। তিনি বিশ্বাস করতেন এই 2 ভাবনা একে অপরের পরিপূরক। ভারতকে গোটা বিশ্বের কাছে নতুন করে চিনতে শিখিয়েছিলেন তিনি। দেখো, আমরা ভারতবাসী যারা, তারা পরম সৌভাগ্যবান। কেন? এই ভারতবর্ষ হচ্ছে একটা পুণ্যভূমি এবং বলা যায় আধ্যাত্মিকতার ওভেন, যে ওভেনে আমরা আমাদেরকে পরিমার্জিত করতে পারি। এবং স্বামীজি বিদেশে শিকাগোতে যখন ভারতবর্ষ পরাধীন সেই অবস্থায় ইংরেজদের জমির ওপরে দাঁড়িয়ে ইংরেজদের প্রায় শাসন করে এসেছিলেন। তার বাণী, তার ধর্ম এগুলো দিয়ে করে এসেছিলেন এবং সেখানে ঘোষণা করেছিলেন যে আমি নিজের পরিচয় দিতে গিয়ে ঘোষণা করেছিলেন যে আমি এমন একটা দেশ থেকে এসেছি যে দেশ হচ্ছে সমস্ত ধর্মের প্রসূতি স্বরূপ। প্রসূতি মানে মেটার্নিটি হল বা মেটার্নিটি সেন্টার, অর্থাৎ যেখানে শিশু জন্ম নেয়
সেই রকম এই ভারতবর্ষের এই যে সনাতন ধর্ম যার কথা বলছেন তিনি, আজকাল যে সনাতন ধর্ম বলছে সেই সনাতন ধর্ম নয়, বৈদিক যুগের বেদের যে ধর্ম, সেই ধর্ম হচ্ছে সমস্ত ধর্মের প্রসূতি স্বরূপ। অর্থাৎ ওখান থেকে অন্যান্য যত ধর্ম হতে পারে শুনেছি, বইয়ে শুনেছি, নানাভাবে শুনেছি, বইয়ে পড়েছি, যত রকম ধর্ম আছে সব ধর্ম বলা যায় সৃষ্টি হয়েছে ওখান থেকে। কেমন এটা জানে না বলেই স্বামীজি সেটা শিকাগোতে ঘোষণা করলেন, এবং সেখানে আরো ঘোষণা করলেন এবার কেন্দ্র ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষই জগৎকে পথ দেখাবে। আর আমরা গর্বিত, যেটা প্রথমে বলছিলাম, গর্বিত কেন? আমরা ভারতবাসী। যখন ভারতবর্ষের কথা বলতেন স্বামী বিবেকানন্দ, তার মুখ উদ্ভাসিত হয়ে উঠত। দেশ গঠনের জন্য যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন স্বামীজি। তার ডাকেই উদ্বুদ্ধ হয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস সহ বহু স্বাধীনতা সংগ্রামী দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। যুব সমাজকে জাগ্রত করার সেই বাণীকে স্মরণে রেখেই যুব সমাজের চেতনা ও বিবেককে সর্বদা জাগ্রত রাখতে 12ই জানুয়ারি দিনটিকে গোটা দেশবাসী জাতীয় যুব দিবস হিসাবে পালন করে। কিন্তু সমাজ গঠনে তার সেই অনুপ্রেরণা আজ কতটা মনে রেখেছে যুব সমাজ? আজকের সময়ে দাঁড়িয়ে স্বামীজির আদর্শ ও প্রাসঙ্গিকতার গুরুত্ব হারিয়ে যাচ্ছে না তো? স্বামীজির বাড়িতে দাঁড়িয়ে সেই প্রশ্নটাই আজ বড্ড মাথা চাড়া দিচ্ছে। এ ব্যাপারে আপনাদের কি বক্তব্য লিখে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন। ক্যামেরায় চিন্ময় কুণ্ডুর সঙ্গে দিব্যেন্দু ঘোষ, বেঙ্গল ফ্যাক্টস।